আবু তাহেরের মতন মানুষেরা সাংসদ মুর্শিদাবাদ থেকে জয়ী, অথবা ধরো ইউসুফ পাঠানের মতন মানুষেরা বিজেপিতে গেলে তাদের কোনো ভবিষ্যৎ নেই, এটা তারা বুঝতে পারছেন। ফলে আগামী দিনের কথা তারা ভেবে তারা কিন্তু কেউ কেউ ব্যাক গিয়ার দিতে চাইছেন। ইউসুফ পাঠান হতে পারেন, তিনি আবু তাহেরের মতন মানুষ হতে পারেন, তারা প্রত্যেকে কিন্তু ভাবছেন যে খুব সিরিয়াসলি আমাদের ভবিষ্যৎটা কি। সেই জায়গা থেকে কেউ কংগ্রেসের সাথে যোগদান করবার কথা ভাবছেন, তো কেউ আবার কালীঘাট তৃণমূল কংগ্রেসে ফিরে আসার সম্ভাবনাও দেখতে পাচ্ছেন। যে মুর্শিদাবাদ বা পশ্চিমবাংলায় তৃণমূলের যারা সাংসদ, সংখ্যালঘু সাংসদ, তাদের একটা অংশ তারা কাকলি ঘোষ দস্তিদারদের নেতৃত্বে বেরিয়ে গিয়েছিল 20 জন সাংসদ। তাদের মধ্যে এনসিপিআই তারা জয়েন করেছিলেন। এনসিপিআই থেকে বিজেপি যাওয়ার সম্ভাবনা যেই মুহূর্তে উকি মারছে, তারা কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আবার কালীঘাটের কারো কারোর সাথে যোগাযোগ করছে বলে খবর। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধ আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নেতৃত্বে রাখেন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আগামী দিনে ভাববেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোদিন বিজেপিতে যাবেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদর্শগত জায়গা থেকে 1 ইঞ্চি সরে আসবেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেইরকম যদি সিচুয়েশন হয়, দিদিমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই যদি নেতৃত্বের আসনে রাখেন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো আগামী 6 মাস পরে কংগ্রেস দলের সাথে যুক্ত হয়ে যাবেন। নতুন বিতর্ক তৈরি করেছেন সৌগত রায়। তিনি পরপর 2 দিন সংসদের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে জেপি নাড্ডার সাথে বৈঠকে বসেছেন। উনি মুখে যা বলুক না কেন, বৈঠকে বসেছেন। তাহলে প্রশ্ন উঠছে যে কালীঘাট পন্থী সৌগত রায় কি নতুন করে আবার ভাবছেন? তিনি কি আলাদা করে আবার দল বদলের চিন্তা ভাবনা করছেন? যদিও তিনি ডিনাই করেছেন, কিন্তু দেখো আমরা ঘর পোড়া গরু সিঁদুরে দেখলে ভয় পাই। আমাদের মনে হয় যে এগুলো হলো সিমটম। এই যারা দল বদল করেছে, ধরো ঋতব্রত প্রথম দিন শুভেন্দু অধিকারীর সাথে দিল্লিতে দেখা বঙ্গভবনে, সেদিনই আমি তোমার চ্যানেলে বলে দিয়েছিলাম যে দল বদলটা সময়ের অপেক্ষা মাত্র, এটা আলাদা সমীকরণ হতে যাচ্ছে। ফলে বারবার বিভিন্ন সিমটমের মধ্য দিয়ে দল বদলগুলো যখন ঘটে, কেন 2 দিন পর পর জেপি নাড্ডার সাথেই তার পাশাপাশি বসে ক্যান্টিনে বসলেন, আলাপচারিতা করলেন? এই প্রশ্ন সৌগত রায়ের একরকম এখন বলছেন, কিন্তু আগামী দিন আমাদের চোখ রাখতে হবে। খেলা চলছে রীতিমতো। আমরা দেখতে পাচ্ছি যে কালীঘাট তৃণমূল থেকে অনেক অংশ বেরিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, আবার কেউ কেউ দেখা যাচ্ছে কালীঘাট তৃণমূলে আসার জন্য উকি মারছে। কতটা সত্য, কতদূর এগোচ্ছে, জল কতদূর গড়াচ্ছে, আপনার কাছ থেকে বিষয়টি শুনবো এবং আপনি বিষয়টি কিভাবে দেখছেন? দেখো, প্রতিনিয়ত দল বদলের খেলা তো আছে। পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই দল বদল চলছিল। বিজেপি আসার পরে দলবদল একটা আলাদা মাত্রা নিয়েছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর, সেটা হলো যে মুর্শিদাবাদ বা পশ্চিমবাংলায় তৃণমূলের যারা সাংসদ, সংখ্যালঘু সাংসদ, তাদের একটা অংশ তারা কাকলি ঘোষ দস্তিদারদের নেতৃত্বে বেরিয়ে গিয়েছিল 20 জন সাংসদ। তাদের মধ্যে এনসিপিআই তারা জয়েন করেছিলেন। এনসিপিআই থেকে বিজেপি যাওয়ার সম্ভাবনা যেই মুহূর্তে উকি মারছে, তারা কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আবার কালীঘাটের কারো কারোর সাথে যোগাযোগ করছে বলে খবর। অর্থাৎ খুব পরিষ্কার, দল বদলের যে খেলা শুরু হয়েছে, সেই খেলা কিন্তু অনবরত চলছে, এবং এই খেলা কোথায় গিয়ে থামবে আমিও জানি না, আমার মনে হয় না যে কোনো জ্যোতিষীও জানেন। কিন্তু এটা পরিষ্কার তোমায় বলতে চাই যে উল্টো স্রোতের গল্প কিন্তু একেবারে মিথ্যে নয়। অর্থাৎ আবু তাহেরের মতন মানুষেরা সাংসদ মুর্শিদাবাদ থেকে জয়ী, অথবা ধরো ইউসুফ পাঠানের মতন মানুষেরা বিজেপিতে গেলে তাদের কোনো ভবিষ্যৎ নেই, এটা তারা বুঝতে পারছেন। এবং আদতেও বিজেপি তাদের পরবর্তী সময়ে যে প্রার্থী করবে না, এটাও তারা জানেন। ফলে এনসিপিআই হয়ে বিজেপি শিবিরে যুক্ত হওয়ার জন্য কাকলি দস্তিদাররা যত চেষ্টা করছেন, চেষ্টাটা কেন কার্যকারী হতে পারছে না? তার কারণটা হলো যে সুপ্রিম কোর্টে মামলা, এবং তুমি গুরুত্বপূর্ণ মামলা, তোমাকে বলি যে শিবসেনা, উদ্ধব শিবসেনা ভেঙে যাওয়ার পরে তাকে কেন্দ্র করে একটা মামলা চলছে। আর এই কনটেক্সটেই
কেন্দ্রীয় সরকারও দেখে নিতে চাইছে যে এনসিপিআই দল মানে জয়েন করার পরে এই 20 জন ডিসকোয়ালিফাই হিসাবে, অর্থাৎ তাদের সদস্যপদ খারিজ হয়ে যাবে অ্যান্টি ডিফেকশন ল বা দল বিরোধী আইন অনুসারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূলীরা কিন্তু দাবি জানাচ্ছেন যে এদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার জন্য। আবার একইভাবে সুপ্রিম কোর্টের এই শিবসেনা বিভাজনের যে রায়টা অপেক্ষা করছে দিল্লি, এই কারণেই যে শিবসেনার রায় যদি অন্যরকম হয় তাহলে এদেরকে সরাসরি বিজেপিতে নিয়ে যাওয়া যায় কিনা, অর্থাৎ এনসিপিআই না রেখে বিজেপিতে যোগদান করে কিনা, এই সম্ভাবনাও তৈরি হচ্ছে। এবং বিজেপির সাথে যুক্ত হয়ে কেউ কেউ আবার মন্ত্রিসভায়ও চলে যেতে পারেন। এই যে বিজেপিতে চলে যাওয়া, এবং এখন দেখো মানে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভগুলো চলছে, কিন্তু এখনো মানে 4 মের পরে যে বিক্ষোভগুলো ছিল, যে ঝড় চলছিল, ঝড়টা একইভাবে চলছে। ঝড়টা যে মারাত্মক বেড়ে গেছে তা নয়, বা চলছে ঝড়টা, মানে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এমএলএ এমপিরাও আস্তে আস্তে ধাতস্থ হচ্ছেন। ফলে তাদের একটা অংশ আগামী দিনের রাজনীতির কথা ভেবে তারা কিন্তু অঙ্ক করছেন। কেউ অঙ্ক করছেন যে তার থেকে কংগ্রেসে চলে যাওয়া ভালো, কেউ অঙ্ক করছেন যে ভাই আমি মুসলিম এলাকা থেকে জয়ী হই, মুসলমানদের ভোটে জয়ী হই, অ্যান্টি বিজেপির ভোটে জয়ী হয়েছি, আমার এলাকায় যদি রাজনীতি করতে হয়, ধরো মুর্শিদাবাদের সাংসদরা, তৃণমূলের সাংসদরা, তাদের যদি সত্যি মুর্শিদাবাদে গিয়ে রাজনীতি করতে হয়, তাহলে বিজেপিতে যোগদান করা বা এনসিপিআই এর মাধ্যমে এনডিএ তে যোগদান করে তারা কিন্তু পাড়ায় লোক ভোটারদের সামনে সম্মুখীন হতে পারবে না। ফলে আগামী দিনের কথা তারা ভেবে তারা কিন্তু কেউ কেউ ব্যাক গিয়ার দিতে চাইছেন। ইউসুফ পাঠান হতে পারেন, তিনি আবু তাহেরের মতন মানুষ হতে পারেন। তারা প্রত্যেকে কিন্তু ভাবছেন যে খুব সিরিয়াসলি আমাদের ভবিষ্যৎটা কি। সেই জায়গা থেকে কেউ কংগ্রেসের সাথে যোগদান করবার কথা ভাবছেন, তো কেউ আবার কালীঘাট তৃণমূল কংগ্রেসে ফিরে আসার সম্ভাবনাও দেখতে পাচ্ছেন। এবং একই সাথে তোমায় বলি, নতুন বিতর্ক তৈরি করেছেন সৌগত রায়। তিনি পরপর 2 দিন সংসদের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে জেপি নাড্ডার সাথে বৈঠকে বসেছেন। উনি মুখে যা বলুক না কেন বৈঠকে বসেছেন। তাহলে প্রশ্ন উঠছে যে কালীঘাট পন্থী সৌগত রায় কি নতুন করে আবার ভাবছেন? তিনি কি আলাদা করে আবার মানে দল বদলের চিন্তা ভাবনা করছেন? যদিও তিনি ডিনাই করেছেন, কিন্তু দেখো আমরা ঘর পোড়া গরু সিঁদুরে দেখলে ভয় পাই। আমাদের মনে হয় যে এগুলো হলো সিমটম। এই যারা দল বদল করেছে, ধরো ঋতব্রত প্রথম দিন শুভেন্দু অধিকারীর সাথে দিল্লিতে দেখা বঙ্গভবনে, সেদিনই আমি তোমার চ্যানেলে বলে দিয়েছিলাম যে দল বদলটা সময়ের অপেক্ষা মাত্র, এটা আলাদা সমীকরণ হতে যাচ্ছে। ফলে বারবার বিভিন্ন সিমটমের মধ্য দিয়ে দল বদলগুলো যখন ঘটে, কেন 2 দিন পর পর জেপি নাড্ডার সাথেই তার পাশাপাশি বসে ক্যান্টিনে বসলেন, আলাপচারিতা করলেন? এই প্রশ্ন সৌগত রায়ের একরকম এখন বলছেন, কিন্তু আগামী দিন আমাদের চোখ রাখতে হবে। আর একটা তোমাকে জিনিস বলি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধ আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নেতৃত্বে রাখেন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আগামী দিনে ভাববেন। আজকে যতই দিদির হয়ে উনি কথা বলুন, সংসদের ভেতর বাইরে উনি আজকেও যে প্রতিবাদ করেছেন গদ্দার হিসাবে, তবে এটা তোমার দর্শককে পরিষ্কার বলতে চাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোদিন বিজেপিতে যাবেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদর্শগত জায়গা থেকে 1 ইঞ্চি সরে আসবেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেইরকম যদি সিচুয়েশন হয়, দিদিমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই যদি নেতৃত্বের আসনে রাখেন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো আগামী 6 মাস পরে কংগ্রেস দলের সাথে যুক্ত হয়ে যাবেন। কারণ রাহুল গান্ধীর সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত ভালো, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো মতেই তৃণমূলের অন্য সাংসদের মতন মানে তাদের বিরুদ্ধে মানে বলা যায় তৃণমূলের অনেক নেতার মতনই তার বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ নেই। স্বচ্ছ মানুষ, মুখটা চলে খুব, লয়ার। তার সাথে কংগ্রেসের সম্পর্ক ভীষণ ভালো, এবং আদর্শগত জায়গায় তিনি বিজেপিকে বিরোধিতা করেন, হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদের বিরোধিতা করেন, করে তিনি উদার ভাবনার মানুষ, উদার ধর্মনিরপেক্ষ ভাবনার মানুষ। ফলে তিনি বিজেপিতে একেবারেই যাবেন না। তিনি যদি যেতেই হয় মানে শেষ পর্যন্ত যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই
তৃণমূল কংগ্রেস চালাতে চান বা তাকেই মাথার মধ্যে রাখেন, তাহলে কল্যাণের যাওয়াটা শুধু সময়ের অপেক্ষায়। এবং সেই ক্ষেত্রে বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কোনো বিজেপি শিবিরে যাবেন না, গেলে তিনি কংগ্রেসের সাথেই যুক্ত হবেন। ফলে আমাদের রাজ্যে কিন্তু দল বদলের প্রতিনিয়ত যে বিভিন্ন ঝোঁক প্রবণতা, এটা আমাদের তো বোঝা মুশকিল, দর্শকদেরও কিন্তু খুব বোঝা মুশকিল। কে কার শিবিরে, কে কোথায় যাচ্ছেন, কে কখন চলে গেলেন, কে আবার ফিরে আসলেন, কে কালীঘাট থেকে ঝাঁকে ঝাঁকে চলে যাচ্ছেন দেখছি, কেউ এনসিপিআই শিবিরে, তো কেউ বিজেপি নিয়ন্ত্রিত তৃণমূল শিবির তৈরি করা হয়েছে, যার নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিজেপি নিয়ন্ত্রিত শিবির, সেই শিবিরে কেউ চলে যাচ্ছেন, কেউ আবার বিজেপি নিয়ন্ত্রিত শিবির থেকে কালীঘাটে উঁকি মারছেন। আবার যে 20 জন সাংসদ এনসিপিআই গেছেন, তাদের স্বীকৃতি কিন্তু স্পিকার দেননি, তাদের স্বীকৃতি স্পিকার এখনো দেননি। এনসিপিআই এর বসার আসন দিয়েছেন, কিন্তু অর্থাৎ সংসদে বসার আসন দিয়েছেন পার্লামেন্টে, কিন্তু স্পিকারের তরফ থেকে তাদের মর্যাদা নিয়ে একটি কথাও বলা হয়নি। তাহলে এনসিপিআই এর স্ট্যাটাস কি? এনসিপিআই এর মানে স্ট্যাটাস নির্ভর করছে ওই সুপ্রিম কোর্টের রায়ের উপর। সুপ্রিম কোর্ট এই মুহূর্তে শিবসেনা ভাঙনকে কেন্দ্র করে যে মামলা চলছে, সেই মামলার রেজাল্ট কি আসে। এমন হতেই পারে যে এনসিপিআই কে স্বীকৃতি না দিয়ে এদেরকে বলা হবে যে বিজেপির ঝান্ডা ধরো। আবার যখন বিজেপির ঝান্ডা ধরার প্রশ্ন আসবে, তখন মুসলমান, ধরো ইউসুফ পাঠান থেকে শুরু করে যে মুসলিম সাংসদরা আছেন, তারা ভাববেন যে আমাদের ভবিষ্যৎ কি, আমরা কি করব। আবার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি সৌগত রায় কোনো আকস্মিক কারণ নয়, কি কারণে পরপর 2 দিন জেপি নাড্ডার সাথে বসছেন, তার সঙ্গে আবার কীর্তি আজাদ যে পুরনো বিজেপি সাংসদ ছিলেন। ফলে কোথাকার জল কোথাকায় যাচ্ছে এটা বোঝার মতন ক্ষমতা শুধু আমি রাজনীতি বিশ্লেষক আমার নেই তা নয়, এটা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে বিরলতম ঘটনা। এই মুহূর্তে দল বদলকে কেন্দ্র করে চলছে। বিজেপি এটাকে বারবার বলছে যে আমরা বৃহত্তম জাতীয় ইস্যুতে এদেরকে নিচ্ছি, এদের সমর্থন নিচ্ছি বিল পাস করবার জন্য। কিন্তু দিনের শেষে আমাদের বারবার প্রশ্ন উঠছে যে যাদেরকে আপনারা দুর্নীতিগ্রস্ত, কয়েকদিন আগেও বলেছেন, যাদেরকে বলেছেন যে কোনো মতেই দলের মধ্যে নেবেন না, তাহলে শেষ পর্যন্ত কিন্তু আপনারা বৃহত্তম স্বার্থের নাম করে আসলে দলের স্বার্থ কিন্তু নিশ্চিত করছেন। এখানেই প্রশ্নটা আসছে যে কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে দল বদললে প্রশ্নে, সেটা সত্যিই বোঝা কারো পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। তবে সম্ভাবনা প্রচুর, আমি শুধু সম্ভাবনাগুলো তুলে ধরলাম। স্যার, এখানেই কিন্তু 3টে প্রশ্ন থেকে যাচ্ছে। যে প্রশ্নটা হচ্ছে, একেবারে বীরভূমের টুলু মণ্ডল কি বেহালার পার্থ চট্টোপাধ্যায়কে হারিয়ে গেছেন? আমরা দেখতে পাচ্ছি যে টুলু মণ্ডল, মিনার, রাজু নস্কর, একাধিক নাম উঠছে, সবকিছু কি পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়িয়ে চলে গেছে? না দেখো, টুলু মণ্ডলের এখন পর্যন্ত যা হিসেব পাওয়া যাচ্ছে তাতে কিন্তু প্রায় 53-54 কোটি টাকার মতন হচ্ছে। তার 28 কোটি 50 লাখ টাকার মতন তো তার ক্যাশ, তারপরে 15 কেজি সোনা, এর সব মূল্য 54 কোটি টাকার কাছাকাছি। আর পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর কাছে পাওয়া গিয়েছিল, বাড়ি বেঁধে পাওয়া গিয়েছিল 50 কোটি টাকা, এবং তার সাথে সাথে প্রায় 8-9 কেজি মতন সোনা। ফলে পার্থ চট্টোপাধ্যায় এখনো এগিয়ে আছে সামান্য। সোনাগুলি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী যদি তুমি কাউন্ট করো, তাহলে ওটা প্রায় 75 কোটি টাকার মতন মূল্য হচ্ছে। কিন্তু সিমটম কিন্তু এক, সেটা হলো অবৈধভাবে সম্পত্তিকে আহরণ করা। যেভাবে রাজস্ব, মানে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বকে বলা যায় যে চুরি করা হয়েছে, যে টাকা ট্যাক্স পেয়ারের মানে টাকা, যে টাকা সরকারের কোষাগারে ঢোকার কথা ছিল, টুলু মণ্ডলরা তৃণমূল নেতাদের এবং পুলিশ প্রশাসনের, তৎকালীন প্রশাসনের ছত্রছায়ার থেকে তারা মানে ভুয়ো বিল দিয়ে, রাজস্ব মানে ভুয়ো রেভিনিউ বিল দিয়ে তারা কিন্তু টাকা ঘরে তুলে নিয়ে চলে গেছে। যেটা সরকারের ট্রেজারিতে টাকার কথা ছিল, সেটা তাদের নিজেদের ঘরে নিয়ে চলে গেছে। অর্থাৎ বালি বা পাথর মানে যেটা তুলে আনি, তার জন্য তো প্রত্যেকটা গাড়ি পিছু রাজস্ব দিতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্স, ভুয়ো ট্যাক্সের রসিদ দিয়ে টাকা সংগ্রহ করেছে। এই বিপুল টাকা তাদের ঘরে গুচ্ছিত হয়েছে। প্রশ্নটা হচ্ছে, আজকে বীরভূমের যে পুলিশ টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে থেকে এই বিপুল পরিমাণে সম্পদ
এই সোনা এই টাকা উদ্ধার করলো, টুলু মণ্ডলের বাড়িতে এখন রেড চলছে, সেখান থেকেও হয়তো পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পুলিশেরই তত্ত্বাবধানে এই পুলিশই তো আবার আশ্রয় প্রশ্রয় দিয়ে টুলু মণ্ডলদের টাকা জমাতে সাহায্য করেছিল, টাকা লুট করতে সাহায্য করেছিল। দুই পুলিশ দুই রকম, একই পুলিশ দুই রকম ভূমিকায়। তৃণমূলের সময় এই পুলিশকে সাহায্য নিয়ে, এই তৃণমূলের নেতাদের সাহায্য নিয়ে টুলু মণ্ডলরা বিপুল সম্পদ তৈরি করেছে রাজস্ব ফাঁকি দিয়ে, রাজস্ব সরকারের কোষাগারে জমা না দিয়ে। আর সেই পুলিশই আবার টুলু মণ্ডলকে কিন্তু ধরছেন, তার সম্পত্তিকে ধরছেন। সুতরাং পুলিশের ক্ষেত্রে কিন্তু একই অঙ্গে বহুরূপ তুমি দেখতে পাচ্ছ। শাসক পরিবর্তন হওয়ার সাথে সাথে কমান্ড পরিবর্তন হয়েছে। আজকে যারা মানে তৃণমূলের আমলে যারা চুরি করেছে আজকে তারা ধরা পড়ছে। কিন্তু একটা প্রশ্ন, আমার বৃহত্তম প্রশ্ন থাকছে যে মানি টেইলারিং তো হয়েছে, মানি টেইলারিং না তো অবশ্যই হয়েছে, 1-2 কোটি টাকা তো নয়, 28,50,00,000 টাকা ইতিমধ্যেই, আরো বাড়বে। আর 15 কেজি সোনা, এই বিপুল পরিমাণে সম্পদ কোন একজন ব্যক্তি আত্মসাৎ করেছে সরকারকে কর ফাঁকি দিয়ে, তার কর মানে সরকারি কর ঘরে না ঢুকিয়ে, সরকারের ঘরে না ঢুকিয়ে নিজের ঘরে ঢুকিয়েছে, মানি টেলারিং এর মধ্যে পড়ে। আমি প্রশ্ন তুলতে চাই, ইডি কি করেছিল? ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে জন্মই দেওয়া হয়েছে এই ধরনের মানি টেলারিং কে আটকানোর জন্য। আমার প্রশ্ন তুলতে চাই কেন্দ্রীয় সংস্থাগুলোকে, যা রাজ্যের সংস্থাগুলো তো চুপ করেছিল, তৃণমূল কংগ্রেসের নেতা এর মধ্যে যুক্ত, পুলিশের রাজ্য পুলিশের একাংশ যুক্ত ছিল, আর এই টুলু মণ্ডলরা যুক্ত ছিল, এরা মিলে লুট চালিয়েছে। কিন্তু মানি লন্ডারিং এর বিষয়ে আটকানো যার দায়িত্ব সেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, বা বিপুল পরিমাণে টাকা যেখানে তৈরি করা হয়েছে সেখানে সিবিআই কি করেছিল? চোখ বন্ধ করেছিল? নাকি এই ধরনের সংস্থাগুলো এই সিস্টেমের মধ্যে ছিল? আজকে নতুন সরকার আসার পরে হয়তো নড়ে চড়ে বসেছে ইডি, হয়তো নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সংস্থাগুলো, হয়তো নড়ে চড়ে অবশ্যই নড়ে চড়ে বসেছে রাজ্য পুলিশ, এবং টুলু মণ্ডলদের বাড়ির থেকে বিপুল টাকা, লুটের টাকা বেরোচ্ছে। কিন্তু প্রশ্ন কিন্তু বারবার আমি করব, সেটা হলো যে যখন রাজ্যে এই ধরনের দুর্নীতি হচ্ছিল সেই সময় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই কি করছিল? কারণ কেন্দ্রীয় সংস্থাগুলোর একটা ভূমিকা আছে। স্যার, আরেকটা বিষয়, আপনি পুলিশ প্রশাসন নিয়ে বলছেন, মুখ্যমন্ত্রী ব্যারাকপুরে পুলিশ প্রশাসন কেন্দ্রে গিয়ে দুপুরের খাবার খাচ্ছেন এবং তিনি একই সাথে বলছেনও যে সমস্ত রকম যন্ত্রণার অভিযোগের কথা আমি কিন্তু আপনাদেরই মুখ্যমন্ত্রী, আপনাদের পাশে রয়েছি, সাথে রয়েছি। খুব ভালো কথা, দেখো খুব ভালো কথা। মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালনের মতনই বললেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে কিন্তু শুধু মুখে বললে হবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, এই মুহূর্তে প্রায় 50,000 পুলিশ কর্মী পশ্চিমবাংলায় দরকার। ফলে পুলিশ নিয়োগ কিন্তু দ্রুততার সাথে করতে হবে, শুধু মুখে বললে হবে না, পরিষ্কার কথা। এবং একই সাথে আমি বলবো যে এই পুলিশ কর্মীর নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সাথে হয়। যেমন একেবারে কলকাতা পুলিশ নিয়োগ যখন করা হবে, তার হাইট যেভাবে আগে মাপা হতো, যেভাবে তাদের বডি ফিটনেস থাকতো, যেভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হতো, তাদেরকে উপযুক্ত আধুনিক প্রশিক্ষণ দিয়ে পুলিশ বাহিনীকে কিন্তু তৈরি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সর্বনাশ করে দিয়েছেন। আবার একইভাবে রাজ্য পুলিশের যে খামতি আছে, ম্যান পাওয়ারের অভাব আছে, সিভিক দিয়ে চালানো হতো, সিভিক পুলিশ দিয়ে চালানো হতো। ফলে রাজ্য সরকার সহানুভূতির সাথে আজকে মুখ্যমন্ত্রী ব্যারাকপুরে গেছেন, পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ কর্মীদের সাথে একসাথে দুপুরে লাঞ্চ করেছেন, ভালো ভালো কথা বলেছেন। এটাই তো চাই। কারণ একজন মুখ্যমন্ত্রী তার কর্মী বাহিনীকে উৎসাহিত করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার দপ্তরকে তিনি উৎসাহিত করবেন। কিন্তু মনে রাখতে হবে, বেসিক জিনিসগুলো যদি পূরণ না হয় কেবলমাত্র ভাষণ দিয়ে হবে না। বেসিক জিনিস কি? 50,000 পুলিশের নিয়োগ ইমিডিয়েটলি করা দরকার, মানে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ মিলে। গোয়েন্দা দপ্তরকে শক্তিশালী করা, তাদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া, প্রযুক্তির সাথে অপরাধ জগৎ যাতে তারা কাজ করতে পারেন আরো এফেক্টিভলি, ফলে তাদেরকে আধুনিক প্রযুক্তির সাথে প্রশিক্ষণ নিশ্চিত করা। এবং একই সাথে আমি তোমাকে বারবার বলবো, সেটা হলো দলীয় ভাবনার বাইরে গিয়ে পুলিশকে পরিচালনা করা। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কার্যত বলা যায় তার পরিবারের জন্য ব্যবহার করেছিলেন এবং দলীয় কাজে ব্যবহার করেছিলেন। দলের বাইরে পুলিশের অনুশাসন অনুসারে কিন্তু পুলিশকে চলতে দেওয়া, পুলিশের নিয়ম অনুসারে পুলিশকে চলতে দেওয়া, সেদিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো। অলরেডি 3 মাস হয়ে গেছে, আশা করবো নিয়োগটা অন্তত শুরু করুন। স্যার, যে ডিম বিতর্ক হচ্ছিল বিভিন্ন জায়গায়, প্রাইমারি স্কুলের, অঙ্গনারী স্কুলের মানে স্টুডেন্টদের বাবা মারা, বাচ্চাদের বাবা মারা অভিযোগ করছিল ডিম অত্যন্ত পুষ্টিকর, ডিমটাকে রাখা উচিত। সেই ডিমটা কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের যে মিড ডে মিল সেটার সাথে যুক্ত করা হলো, অন্তর্ভুক্ত করা হলো। এটা অত্যন্ত ইতিবাচক। মানে শেষ পর্যন্ত দেখো বিতর্ক হয়েছিল,
এই বিতর্ক পরিষ্কার যেই মুহূর্তে বলা হয়েছিল যে ভারত সেবা সংঘ তরফ থেকে এই মিড ডে মিল সার্ভ করা হবে, তারা এটা দেবেন ছাত্রছাত্রীদের, সেই মুহূর্তে বলা হলো যে ভারত সেবা সংঘ যেহেতু নিরামিষ দেয় সুতরাং ডিম দেওয়ার সুযোগ নেই। এবং মানে দুটো ভাগে ভাগ হয়ে সমাজে আলোচনা হয়েছিল, যে একদল প্রায় বলতে মানে বিজেপির তরফ থেকে বলা শুরু হয়েছিল যে পনির দেওয়া হবে, ডাল দেওয়া হবে, সোয়াবিন দেওয়া হবে, ওর মধ্যেই প্রোটিন আছে। আর আরেক দল বলছিল যে বাঙালি যে খাদ্যাভাস, সেই খাদ্যাভাসের ডিম মাছ এগুলো অন্তর্ভুক্ত, ফলে সেগুলোকে বাদ দিয়ে আমরা উত্তর ভারতবর্ষের খাদ্যাভাস কেন গ্রহণ করব। আমি দেখেছিলাম অনেক বড় বড় ডাক্তাররা পর্যন্ত বিজেপির হয়ে সাফাই গিয়েছিলেন, এবং কি বিজেপির নেতারা পর্যন্ত বলছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শুভবুদ্ধি উদয় হয়েছেন এবং সরকার অত্যন্ত দক্ষতার সাথে সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ, ভারত সেবা সংঘের মতন সংগঠন যদি মিড ডে মিল দেয়, ভালো কোয়ালিটির মিড ডে মিল দিবে, কিন্তু একই সাথে যারা সেলফ হেল্প গ্রুপ চালান, মানে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা, তাদের মাধ্যমে সপ্তাহে একদিন বা দুদিন ডিম সেদ্ধ করে ছাত্রছাত্রীদের পাতে দেওয়া হবে। ফলে এই মানে বিতর্কের পরে শেষ পর্যন্ত সরকার সাধারণ মানুষের ভাবনা চিন্তা মেনে নিয়েছে। আমি খুশি, কারণ আমি পশ্চিমবাংলার 23টা জেলারই বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমি শিক্ষকরা আমাকে বলেছিলেন যে স্যার, ছাত্রছাত্রীরা ডিম যেদিন দেওয়া হয় সেদিন অত্যন্ত বেশি সংখ্যক আসেন, শুধু তাই নয়, তাদের ডিম পাওয়ার ব্যাপারে বা ডিম খাওয়ার ব্যাপারে অত্যন্ত আগ্রহ আছে। ফলে সরকারের ডিম অন্তর্ভুক্ত করা উচিত মিড ডে মিলের সাথে। শেষ পর্যন্ত আমি বলবো যে দুই কুলি রক্ষা করা হলো। ভারত সেবা সংঘের যে এফিসিয়েন্সি, তারা মিল দেবার মানে ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেবেন, সেটাও যেমন রক্ষা হলো। আবার বহু সংখ্যক মানুষ সমাজে যারা বলেছিলেন যে ছোট ছোট ছেলে মেয়েদের যে খাদ্যাভাস, সেটাকে মাথায় রেখে ডিম দেওয়া উচিত বা মাছ দেওয়া উচিত, সেটাও দেওয়া হবে। ফলে এই যে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ মিটলো এবং শেষ পর্যন্ত যে একটা সুস্থ মানে নীতি সরকার নিতে পারলো, আমি সরকারকে ধন্যবাদ জানাবো। কিন্তু একই সাথে আমি দল বিজেপিকে অনুরোধ করব যে যখন যারা ডিমের পক্ষে কথা বলছিলেন তাদেরকে কার্যত দাগিয়ে দেওয়া হচ্ছিল যে এরা হিন্দুত্বের বাইরে কথা বলে, মানে এমন ভাবে বলে দেওয়া হচ্ছিল যে বক্তব্যগুলো কিন্তু আমার মনে হয় না যে গণতান্ত্রিক ভাষ্য ছিল। ফলে সরকারের কোনো নীতি যখন হবে, স্থানীয় সমাজে আলোচনা হবে, বিতর্ক হবে, তারপরে সরকার আবার সেটাকে রেকটিফাই করে সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত অবস্থান নেবে, এটাই তো স্বাভাবিক। সেই দিক থেকে শেষ পর্যন্ত সরকার ডিমটাকে মিড ডে মিলের সাথে অন্তর্ভুক্ত করার ফলে সমাজের সবাই স্বস্তি অনুভব করছেন বলে আমি মনে করি। শেষ একটাই প্রশ্ন, সেদিন যারা তৃণমূল করতো, অর্থাৎ কেউ ডাক্তার হতে পারে, কেউ স্টুডেন্ট হতে পারে, যারা তৃণমূল করতো পাড়ায় পাড়ায়, তারা এখন বিজেপির দিকে ঝুঁকি দিচ্ছে, কেউ উকি দিচ্ছে, কেউ বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। তাহলে বিজেপি কি তাহলে ফাইনালি অবশেষে তৃণমূলীকরণ চলছে? না দেখো, আমি তোমাকে খুব পরিষ্কার তোমার মানে দর্শকদের বলতে চাই যে আমরা তো এই কয়েকদিন চোখ রাখছিলাম কেবলমাত্র যে কোন তৃণমূলের কোন সাংসদরা বিজেপির কাছে চলে যাচ্ছে, কোন এমএলএরা বিজেপির কাছে চলে যাচ্ছে। প্রকাশিত বড়াইকের মতন লোকরা তারা তৃণমূল ছেড়ে বিজেপি সাংসদ হয়ে গেলেন, এগুলো নিয়ে আমরা সাধারণত টেলিভিশনে বলছিলাম। কিন্তু তোমার দর্শককে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে পাড়ায় পাড়ায় কিন্তু বহু সংখ্যক তৃণমূলের কাউন্সিলর বিজেপির সাথে যুক্ত হয়ে গেছেন এবং তারা কিন্তু রাজ্যের মন্ত্রীদের বাড়িতে পর্যন্ত চলে যাচ্ছেন বলে খবর। মন্ত্রীদের বাড়ির দরজার সামনে পড়ে থাকছেন, মন্ত্রীও খুব উল্লাস দেখাচ্ছেন। তার একটা এবং একই সাথে বলতে চাই, যারা শিক্ষক মানে তৃণমূলের শিক্ষক নেতা ছিলেন, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শান্তা দত্তকে পর্যন্ত যারা অত্যাচার করেছেন, তারাও কিন্তু এখন বিজেপিতে ঢুকে গেছে, মানে বিজেপির এবিআরএসএম এ ঢুকে গেছে এবং তারা রীতিমতন অর্গানাইজ করছে মিটিং এবিআরএসএম এর। ফলে জেলায় জেলায় এলাকায় এলাকায় যে সমস্ত তৃণমূল শিক্ষক নেতা ছিল, তৃণমূল ছাত্র নেতা ছিল, তৃণমূল শ্রমিক নেতা ছিল, তৃণমূলের কাউন্সিলর ছিলেন, তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন, তাদের একটা বড় অংশই কিন্তু বিজেপিতে ঢুকে গেছে বা মানে বিজেপি নেতাদের সাথে তারা ঘুরছেন। মানে প্রত্যেক জেলায়, সেটা বরানগরেও হতে পারে, সেটা কাশীপুরেও হতে পারে, সেটা সব জায়গাতেই আমি দেখতে পাচ্ছি। ফলে বিজেপির কিন্তু তৃণমূলীকরণ হয়ে গেছে। মানে আমি এতদিন তোমার চ্যানেলে বলছিলাম উকি মারছে, কিন্তু এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিজেপির তৃণমূলীকরণের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন আরো কতটুকু দৃঢ়ভাবে হয়
তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।